জীবনটা যে অনিশ্চিত সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে আমরা জেনে শুনে মৃত্যুর ফাঁদে পা দিচ্ছি। ট্রাভেলিং এর সব থেকে সেফেস্ট ওয়ে যেটা আমরা মনে করি সেটা হলো বিমান, কিন্তু দিনের পর দিন যেভাবে বিমান দুর্ঘটনা বেড়েই যাচ্ছে, তাতে বিমানে ওঠার পর আমরা কি নিরাপদ? 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে। ফ্লাইটে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রিউ মেম্বার ছিলেন। ফ্লাইটটি এয়ারপোর্ট থেকে টেক অফ করার 5 মিনিটের মধ্যে ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা। আজ আমরা জানার চেষ্টা করব এটা কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের বলি এই মানুষগুলো। সেদিন এয়ার কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর প্লেনটি টেক অফ করে, কিন্তু হঠাৎই দেখা যায় সেই প্লেনটা উপরে ওঠার বদলে নিচে নামতে থাকে। আর কিছুক্ষণ পর প্লেনটা বিজে মেডিকেল কলেজের ওপর আছড়ে পড়ে এবং খুব জোরে একটা ব্লাস্ট হয়। এর ফলে ওই প্লেনে থাকা 242 জনের মধ্যে 241 জন মারা যায় এবং আশ্চর্যজনকভাবে 11 সিটে বসে থাকা একমাত্র ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ, তিনি বেঁচে যান। এখানে প্রশ্ন হলো, ফ্লাইটের মধ্যে একই সাথে থাকা 242 জনের মধ্যে একজন বেঁচে গেল, এটা কিভাবে সম্ভব? যেখানে সেই ব্যক্তির পাশেই 12 নামক সিটে বসেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাহলে কি এটা সত্যি কোনো ষড়যন্ত্র? সেদিন যে প্লেনটি ক্র্যাশ করেছে সেটা হলো বোয়িং 787। এটাকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত প্লেন মনে করা হতো, কিন্তু এই ফ্লাইটটি যখন দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল তখন প্লেনটিতে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। এখানে কথা হলো, প্রবলেম থাকা সত্ত্বেও তারপরেও কেন লন্ডনের মতো লং ডিস্টেন্সে যাওয়ার জন্য প্লেনটিকে পারমিশন দেওয়া হলো? ভারতবর্ষে ঘটা 14টা বিমান দুর্ঘটনার সাথে বারবার জড়িয়েছে বোয়িং কোম্পানির নাম। তো চলুন দেখা যাক বারবার এই বোয়িং কোম্পানির নামটাই কেন জড়িয়ে যাচ্ছে। গোটা বিশ্বের কমার্শিয়াল এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং মার্কেটে দুটো মেন কোম্পানি রয়েছে, বোয়িং এবং এয়ারবাস। এই মুহূর্তে এয়ারবাস কোম্পানির বিমান আছে 12,000, সেখানে বোয়িং কোম্পানির বিমান আছে 14,000। কিন্তু বিগত 10 বছরে হওয়া প্লেন অ্যাক্সিডেন্টে এয়ারবাসের ফ্লাইটে অ্যাক্সিডেন্টের ফলে যেখানে মৃত্যু হয়েছে 248 জন, সেখানে বোয়িং কোম্পানির প্লেন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে 608 জনের। তাহলে বুঝতেই পারছেন বোয়িংয়ে ওঠা কতটা বিপজ্জনক। আহমেদাবাদে যে বিমানটি 242 জন যাত্রীকে নিয়ে মেডিকেল কলেজের উপর আছড়ে পড়ে তার নাম বোয়িং ড্রিমলাইনার। এই ড্রিমলাইনারের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে আদালতে লড়াই করেছিল জন বার্নেট। প্রায় 12 বছরের পুরনো একটা বিমান, যেটাকে নিয়ে আগেও বহুবার অভিযোগ উঠেছে। এত অভিযোগের পরও কেন বারবার ব্যবহৃত হচ্ছে এই বিমানটি? কে দেবে এই প্রশ্নের উত্তর? 9 জুন 2025 প্রাক্তন সিআইএ এজেন্ট সারা অ্যাডামস লেখেন, ভারতের সব থেকে বড় অ্যাটাকটা প্ল্যান করা হচ্ছে আফগানিস্তানের মাটিতে বসে, তোমরা সবাই তৈরি থেকো। এটি বলার ঠিক 3 দিনের মাথায় ঘটে যায় আহমেদাবাদের সেই ভয়াবহ প্লেন ক্র্যাশটি। ফলে এই প্লেন ক্র্যাশের সাথে জড়িয়ে পড়ে নাশকতার একটা গন্ধ। কারণ কোনো বিমানের দুটি ইঞ্জিন একসাথে ফেলিয়ার হওয়ার চান্স খুবই কম, হয়তো কয়েক লক্ষ বারের মধ্যে একবার। বিমানটি ক্র্যাশ হওয়ার আগের সিসিটিভি ফুটেজ দেখে কিছু অভিজ্ঞ পাইলট দাবি করছেন, পয়েন্ট নাম্বার 1, প্লেনটির ডানা সোজা ছিল। পয়েন্ট নাম্বার 2, প্লেনটির চাকা মানে ল্যান্ডিং গিয়ারটি ভেতরেই যায়নি। এবং নাম্বার 3, প্লেনটার নাকের অংশটা উপরের দিকে মুখ করে রয়েছে। তাহলে কি এটা কোনো টেকনিক্যাল এরর ছিল নাকি সত্যি কোনো প্ল্যানিং ছিল এর পেছনে? এটা আমরা জানতে পারবো ওই প্লেনটির ব্ল্যাক বক্সটা সঠিকভাবে পরীক্ষা করার পর। ব্ল্যাক বক্সটা আবার কি, তাই তো? ব্ল্যাক বক্সে ফ্লাইটের 90% ডাটা রেকর্ড করা হয়। এর সাথে সাথে ডাইরেকশন, কেবিন টেম্পারেচার, ফিউয়েল এগুলোরও রেকর্ড থাকে। সেই জন্যই এটি প্লেন ক্র্যাশের ইনভেস্টিগেশনের অন্যতম একটি বস্তু। এটা থেকে আমরা অনেক ডেটা পেতে পারি। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার দিন আরও একটা অদ্ভুত জিনিস ঘটে। সেদিন সকালে মিডডে নামক একটি নিউজ পেপারে একটি অ্যাডে দেখা যায় একটি এয়ার ইন্ডিয়ার প্লেন একটি বিল্ডিং ফেরে বেরিয়ে আসছে। ঠিক দুপুরেই সেই একই রকম দৃশ্য আমরা দেখতে পাই। তবে এই ফ্লাইটটি যখন দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল তখন সেই ফ্লাইটের এক প্যাসেঞ্জার একটি টুইট ভাইরাল হয়, যার ফ্লাইট ছিল দিল্লি থেকে 9:50। এই প্যাসেঞ্জার জানায় প্লেনের লাইট, এসি এবং মুভি দেখার যে ডিসপ্লে হয় সেটা কাজ করছিল না। এখানেই বোঝা যায় প্লেনটিতে আগে থেকেই ইলেকট্রিক্যাল ফল্ট ছিল। প্রশ্ন হচ্ছে, তার পরেও কেন প্লেনটিকে দিল্লি থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়? শুধুমাত্র তো এই একটি বিমান দুর্ঘটনা নয়, এর আগেও অনেক বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিমান সংস্থাগুলোর হয়তো এখনো কোনো সাড় হয়নি। যখন তখন ভাড়া বাড়িয়ে মানুষের কাছ থেকে টাকা লুট ভালোই করতে পারে, কিন্তু নিরাপত্তার সময় এলে বারংবার এদের নেগলিজেন্সি লক্ষ্য করা যায়। ভারতের এভিয়েশন সেক্টরে এখনো অনেক নেগলিজেন্সি আছে। আজ এই দুর্ঘটনার ফলে এগুলো আমাদের সামনে এসেছে। এয়ারলাইনের কোম্পানিগুলোর উচিত প্রফিটের থেকেও আগে প্যাসেঞ্জারের সেফটিটা সুনিশ্চিত করা, নইলে এই ঘটনার পুনরাবৃত্তি সুদূর ভবিষ্যতে বারংবার লক্ষ্য করা যাবে।